বাংলাদেশ সেনাবাহিনীকে নানানভাবে একটা সুনির্দিষ্ট কর্নার থেকে বিতর্কিত করার খুব চেষ্টা করা হয়েছে যান প্রাণ দিয়ে। আমি 30 মার্চ 2025 যখন আপনাদের সঙ্গে কথা বলছি, এমন যান প্রাণ দিয়ে এই চেষ্টাটা করা হয়েছে যেটা শেষ পর্যন্ত এসে রাগঢাক রাখতে পারেনি। একদম স্টেট কার্ড সেনাবাহিনীকে নিয়ে মাঠে ময়দানে অকল্পনীয়ভাবে কথাবার্তা বলেছে কিছু লোক, সবার নাম আপনারা জানেন, সবাইকে চিনে গেছেন। এবং এর কি উদ্দেশ্য থাকতে পারে, কেন এটা করা হয়েছে, রাজনীতির কোন গেমটা খেলা হয়েছে, সেটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। কিছু একটা কারণে বুঝে শুনেই কাজটা করা হয়েছে। 11 তারিখে মার্চে মিটিং হয়েছিল ক্যান্টনমেন্টে, সেইটা 20 তারিখে এসে বলা হয়েছে। এর ভেতরে কি হয়েছে এটা নিয়ে খুব গভীর প্রশ্ন তুলেছে রাজনীতিবিদরাই। কি আলোচনা হলো, কেন এই 9 দিন 10 দিন পরে আবার আটকা করে বলা হলো, এসব বলে আবার বলা হলো আমার যে কি হবে আমি জানি না, আমি থাকবো কি থাকবো না, কালকে আমার সাথে কি হবে আমি জানি না, বলা হয়েছে না? কেন বলা হয়েছে? একটা জায়গা তো আছে, পাশাপাশি সেনাবাহিনীকে বিতর্কিত করলে, সেনাবাহিনীকে তার ক্রেডিট তাকে দিয়ে সব কাজ করালে, তাহলে একটুখানি তার অবস্থানটা একটু নড়বড়ে হয় কিনা, এতে কারো কি সুবিধা হয়? যে সেনাবাহিনীর যে স্ট্রেংথ, যেই উইল পাওয়ার আছে, তার সমান্তরাল কি অন্য কাউকে বাইরে কোথাও চেষ্টা করা হচ্ছে বা সেটাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে? যে বাংলাদেশ সেনাবাহিনী যে কাজগুলো করে, কেন বলছি বাংলাদেশ সেনাবাহিনী অ্যাপ্রিসিয়েশনের জায়গা, আমরা সাংবাদিকতা করতে গিয়ে তো বহু হারে হারে দেখেছি, একদম চাক্ষুষ সাক্ষী। কতগুলার নাম বলবো? আমরা যেরকম পাশাপাশি দৌড়েছি সেনাবাহিনীর সমস্ত হেল্প নিয়ে, বাংলাদেশের যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে, যতগুলো বড় দুর্ঘটনা হয়েছে, বাংলাদেশের যতগুলো ডিজাস্টার হয়েছে, বাংলাদেশের যতগুলো খারাপ ঘটনা ঘটেছে, আমরা দেখছি সেনাবাহিনীর সামনে আছে। সেনাবাহিনী রানা প্লাজায়, সেনাবাহিনী লঞ্চ ডুবিতে, সেনাবাহিনী ঘূর্ণিঝড় সাইক্লোনে, সেনাবাহিনী নানান জায়গায় আমরা নিজেদের চোখের সামনে দেখা অবস্থান। এবং শুধু দেশে না, দেশের বাইরে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক বা অন্য কোনো দেশ, ইভেন সেই ল্যাটিন আমেরিকার দেশগুলো, আফ্রিকার দেশগুলোতে এখনো বাংলাদেশের মিশন একদম গৌরবের সাথে এবং মৃত্যুকে সামনে নিয়ে কাজ করছে। আপনারা বলবেন এত কেন কথা বলছেন? বাংলাদেশ সেনাবাহিনীর আরো 2টি বিষয় আমার চোখের সামনে পড়েছে এবং সেই বিষয়গুলো অলরেডি মানুষ জানে। পাশের দেশ মিয়ানমার, যুদ্ধ বিধ্বস্ত ভয়ঙ্কর অবস্থা, সেইখানে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সেইখানে ছুটে গেছে। বর্ডারের সাংঘাতিক উত্তেজনা, প্রবলেম আমাদের অনেক আগেই, এখনকার সেনাবাহিনীর সেট আপ না, অনেক আগেই মিয়ানমারের সেনাবাহিনীর থ্রেটের মুখে আমাদেরকে একটা রামতে ক্যান্টনমেন্ট দাঁড় করাতে হয়েছে। উত্তেজনা সেই পর্যায়ে থাকলেই তো সেই মিয়ানমারের বিপদে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে গেছে। আবার আনন্দঘন ঈদ উপহার দিতে কাজ করছে সেনাবাহিনী, এরকম একটা হেডলাইন আছে পত্রপত্রিকায়, যেখানে বলা হচ্ছে সড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিতকরণ এবং সবাইকে একটি আনন্দঘন ঈদ উপহার দিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা আইএসপিআর আন্তঃবাহিনী জনসংঘ অধিদপ্তর থেকে এটা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জনসাধারণের জানমাল সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশবাসীর নিরপেক্ষতা পেশাদারিত্বের সাথে কাজ করছে সেনাবাহিনী। এর প্রেক্ষিতে 9 পদাতিক ডিভিশন, খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশে সবসময় এটা আলোচিত হয়, ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এই প্রেক্ষিতে 9 পদাতিক ডিভিশন ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করেছে। এছাড়া বিভিন্ন সময়ে শিল্পাঞ্চলের কারখানা মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থা করছে, পাশাপাশি লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাস স্ট্যান্ডে নিরাপদ সেবা দিচ্ছে। আমরা ঢাকায়ও আমি একটু অবাকই হয়েছি, ঢাকায় আমি দেখেছি মোহাম্মদপুর এরিয়াতে, সেইখানে বাংলাদেশ সেনাবাহিনী ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে। অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছেন, নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করছে যে বাংলাদেশ সেনাবাহিনী ট্রাফিকের এই জায়গাটাতে ট্রাফিককে সহযোগিতা করতে গিয়ে অন্তত যেসব জায়গায় আমি দেখেছি যে খুব বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, সেই বিশৃঙ্খল অবস্থা থেকে মানুষ মুক্তি পাচ্ছে। চিকিৎসা সহায়তা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে নিহত সংখ্যা ও ক্ষয়ক্ষতির মাত্রা দ্রুত বাড়ছে, সেখানে যাচ্ছে। আইএসপিআর জানিয়েছে যে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ঔষধ, ত্রাণ সামগ্রী উদ্ধার ও মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে 30 মার্চ বাংলাদেশ সেনাবাহিনী যাচ্ছে সেখানে। কথা হলো এই সোশ্যাল কাজগুলোর অ্যাক্টিভিটি, এবং আইএসপিআর রেগুলারলি এগুলো জানাচ্ছে আমাদেরকে, দুর্যোগের সময় জানায়। এবং সেনাবাহিনীর এই অ্যাক্টিভিটিগুলো ওই যে যারা এর আগে সেনাবাহিনীকে গত 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে ডুবানোর চেষ্টা করেছে সেনাপ্রধান, আবার
খুব ডাইনামিকলি ধৈর্যের সাথে তিনি সারা বাংলাদেশের সেনা কর্মকর্তা এবং অফিসারদেরকে তিনি ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলেছেন। এতেই একটা ধাক্কা, যারা উস্কানি দিচ্ছিল যে উস্কানিদাতাদের উস্কানিতে লাফালে হবে না, লাফানো যাবে না, এখন সেনাবাহিনী এই সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আরো জোরালো করেছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ বুঝবে যে যেই ধরনের কথাবার্তাগুলো একগুলো বলা হয়েছে আগে, সেগুলো কতটা কার্যকর হচ্ছে। আলটিমেটলি সেনাবাহিনীকে নানান রকম বাইরের পলিটিক্স দিয়ে কাবু করার এর আগেও নানান রকম চেষ্টা করা হয়েছে, যে নানানভাবে এফেক্ট করা ওখানে। এইবার সেই ঘটনাটা একটু জোরে সোরে করা হলেও অন্তত বড় কোনো অঘটন ছাড়াই বাংলাদেশের মানুষ একটা স্থিতা অবস্থার মধ্যে ঈদটা অন্তত পার করার দিকে যাচ্ছে। ঈদের পরে কি হবে সেটা একটা ভিন্ন পরিপ্রেক্ষিত, ভিন্ন বিষয়, মানে সেনাবাহিনী কেন্দ্রিক না। ঈদের পরে বাংলাদেশের রাজনীতিতে কি হবে এটা আমার মনে হয় যে এই মুহূর্তে কেউ হলপ করে বলতে পারবে না। তো ঈদের পরে রাজনীতির যে একটা ঘনঘটা আছে, এই ঘনঘটা সবাই টের পাচ্ছে। আমি যেদিন 29-30 মার্চের কথাগুলো বলছি, সেদিনকার পত্রপত্রিকা ঘাটতে এবং বিএনপির নেতাদের বক্তব্য যে চেঞ্জ হচ্ছে, এটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করোনা সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। বিএনপির নেতারা কি বলছেন, কি আমরা ইঙ্গিত পাই, সেটা আমাদের পরবর্তী একটি আলোচনায় জানতে পারবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।